অবকাঠামো সংস্কারে সরকারি বরাদ্দে ব্যাপক অনিয়ম, রংপুরে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাবী কারণ বলছেন বিশ্লেষকরা। 8 মাস ধরে বন্ধ বেতন ভাতা কুড়িগ্রামে প্রায় 300 স্বাস্থ্যকর্মীর মানবেতর জীবন। প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয় কারণ কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান। ইটঘিরে ঠাকুরগাঁওয়ে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, শোকানো হচ্ছে খোলা আকাশের নিচে ধুলো বালিতে, নেই নজরদারি, নিয়মিত অভিযানের দাবি প্রশাসনের। এবং আবহাওয়া অনুকূলে থাকায় নীলফামারীতে আলুর বাম্পার ফলন, সংরক্ষণে হিমাগারে মিলছে না জায়গা, পঞ্চগড়ে পেঁয়াজ বীজে চাষে ধুম, বিঘাতে 4 লাখ টাকা আয়ের স্বপ্ন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রংপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কাবিটা কর্মসূচির বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, আংশিক কাজ করে সমুদয় অর্থ উত্তোলন, এমনকি অন্য প্রকল্পের অর্থে বাস্তবায়িত প্রকল্প দেখিয়ে রয়েছে লুটপাটের অভিযোগও। খাতা কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও এসব প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না স্থানীয়রা। উন্নয়ন গবেষকরা বলছেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাবের কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে। নাজমুল ইসলাম নিশাত জানাচ্ছেন বিস্তারিত। নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাচারি মোড় থেকে হাফেজিয়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কারে বরাদ্দ 10 লাখ টাকা, কিন্তু সড়কটির বেহাল দশা, হয়নি কোনো মেরামত কাজ। একই অবস্থা দিনাজপুর ক্যানেল থেকে কাচারি স্কুল পর্যন্ত। এই সড়কটি সংস্কারে বরাদ্দ ছিল 2 লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কারে 2023-24 অর্থ বছরে তৃতীয় কিস্তিতে শুধু জলঢাকায় বরাদ্দ ছিল 86,65,000 টাকা, আর সৈয়দপুর এবং কিশোরগঞ্জে 83,65,000। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো কাজ তো হয়নি, এমনকি বরাদ্দের বিষয়েও কিছুই জানেন না তারা। 1-1.5 বছর ধরে কোনো কাজ সংস্কারের কোনো কাজ হয়নি। কেউ আর খোঁজও নিতে আসে না যে এই রাস্তাটা ঠিক রকম করছে কিনা। আরও ভয়াবহ চিত্র গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মধ্য জয়নপুর মসজিদ সংস্কারে 1,70,000 টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না প্রতিষ্ঠানের কেউ। একই প্রকল্পে সড়ক, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাটের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদের মসজিদে যে 1,70,000 টাকা বরাদ্দ হয়েছে আমরা কেউ জানি না। টাকার জন্য আমাদের কাজে বন্ধ হয়ে আছে। এমন অবস্থা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পের। ফলে প্রশ্ন উঠেছে এসব প্রকল্পের স্বচ্ছতা নিয়ে। উন্নয়ন গবেষকদের মতে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাবে এমন অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক পলিসি যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তের জায়গাগুলো থেকেই যাবে। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। সরজমিন পরিদর্শন করব, পরে অনিয়ম পরিলক্ষিত হইলে ওই জড়িত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দ্বারা অবহিত করব। গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের যে বিপুল পরিমাণ বরাদ্দ, সেটি নিশ্চিত করা না গেলে এটি শুধুই অপচয় বলছে সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুজনের জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। সরাসরি চলে যাব আলোচনায়। আমরা রংপুর বিভাগের বিভিন্ন উপজেলাগুলোতে, বিশেষ করে তৃণমূলে ইউনিয়ন এবং ইউনিয়নগুলোতে এই প্রতিবেদনটি করতে গিয়ে আমরা দেখেছি যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের যে বরাদ্দ, সেটি বড় ধরনের অনিয়ম আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে, যে সড়কগুলোর কাজ করা হয়েছে, এবং ওই অঞ্চলের সাধারণ মানুষ যারা, তারা কিন্তু জানেনই না যে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং তৎকালীন ক্ষমতাসীন যারা নেতাকর্মী ছিলেন, আমলাদের একটি গোষ্ঠী, সবাই মিলে মূলত এই টাকাগুলো উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের এরকম একটি অভিযোগ আমরা দেখেছি প্রতিবেদন করতে গিয়ে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। আমরা সরাসরি তার কাছে যেতে চাই। আমরা দেখছি যে দীর্ঘ সময় প্রান্তিক পর্যায়ে মূলত অবকাঠামো উন্নয়নের যে বরাদ্দ, সেটি এক ধরনের হরিলুট আমরা পরে গণমাধ্যমে আমরা দেখি। এই সংস্কৃতি কেন তৈরি হলো? শুভ দুপুর, ধন্যবাদ সময় টেলিভিশনকে। আসলে একেবারেই সময় উপযোগী একটা বিষয়। এটা অত্যন্ত লজ্জাস্কর একটি বিষয় যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং এর সাথে অনেকগুলো সোশ্যাল সেফটি যেটা বলা হয়, সেই সোশ্যাল সেফটির মধ্যে গভর্নমেন্টের অনেকগুলো প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো সেই জায়গাটায়
শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেখানে শৌচাগার নির্মাণ পর্যন্ত আছে। এমনও অভিযোগ পাওয়া গিয়েছে যে শৌচাগারের টাকা মেরে খাওয়া, মসজিদের টাকা মেরে খাওয়া, কবরস্থানের টাকা মেরে খাওয়া, বা সেখানে চাল বরাদ্দ কিংবা হচ্ছে অন্যান্য উপকরণ যেগুলো বরাদ্দ দেওয়া হয় সেগুলোকে মেরে খাওয়ার মতো এই মানসিকতাটা তৈরি হলো কি করে? একদিকে হলো বিগত 16 বছরে একটি সরকারের হলো রাজনৈতিক নামে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে, আরেকটি হলো প্রশাসনের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না। সুজন যেটা সবসময় বলে আসছে যে সুশাসন থাকতে হবে, জবাবদিহি থাকতে হবে, এবং সিটিজেন চার্টার অনুযায়ী যে কাজগুলো সেবাগুলো দেবার কথা। তো গভর্নমেন্টের যে প্রজাতন্ত্রের কর্মকর্তা যারা, তারা সেই সেবা দিতে যতটা না অভ্যস্ত ছিলেন তার থেকে বেশি অভ্যস্ত ছিলেন যে কিভাবে সমন্বয় করে তারা একটা পার্সেন্টেজ খাবেন, তেমন একটা প্রতিযোগিতার মধ্যে তারা গিয়েছিলেন, এবং তাদের মধ্যে একটা রাজনীতি করার মতো একটা মানসিকতা চলে এসেছিল প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের তো কিছু শিক্ষা নেওয়া দরকার। বিগত 16 বছর থেকে যে ঘটনাটি, যে চর্চাটি এসছে, সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক উন্নয়নের যে কথাটা ছিল সেই উন্নয়নটা হবে কি করে? যেমন আমি আমার এলাকার কথা যদি বলি, আমরা জমি দিয়েছি, সেই জমিতে কবরস্থান তৈরি করা হয়েছে। তৎকালীন বাণিজ্য মন্ত্রী মহোদয়, ওনাকে স্থানীয় লোকজন ধরলেন যে আমাদের এই কবরস্থানের উন্নয়নের জন্য একটা বরাদ্দ আপনাকে দিতে হবে। 2 লক্ষ টাকা দেওয়ার পরে সেই টাকাটা তুলতে 2 বছর পরে তারা 1 লক্ষ টাকা দিয়েছে, আর 1 লক্ষ টাকা বলছে তা আমাদের। এই বিষয়টিতে একটু আমি আসি। আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় আসলে যে প্রকল্প হচ্ছে সেটি তো স্থানীয় লোকজন জানেনই না, এবং অনেক ক্ষেত্রে যেখানে 50,000 1 লাখ টাকা বরাদ্দ, সেখানে কমিশনের একটা বাণিজ্য চলে যে অর্ধেক টাকা দিলে অর্ধেক টাকা পাবেন। আসলে এটি তো হয়েই আসছে। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, এবং আমরা বিভিন্ন জায়গায় যে প্রকল্পগুলো হচ্ছে সেটাতে স্বচ্ছতা কিভাবে নিয়ে আসা যায়? না, ওই যে সুশাসন থাকতে হবে। সুশাসন যদি না থাকে, গভর্নমেন্টের জবাবদিহিমূলক জায়গাটা যদি না থাকে, তাহলে তো এই লুটতরাজ হতেই থাকবে। এবং রাজনীতির মধ্যে কখনো কোনো ধরনের দুর্বৃত্তায়ন যে শব্দটা আসছে, রাজনীতিবিদরাই তো একটা দেশের মূল কাঠামো তৈরি করবে, তারাই আদর্শ। সেখানে যদি ঘুণে ধরে যায়, আমাদের তো রাজনীতি পচে গিয়েছিল বিগত সরকারের সময়। 16 বছরে রাজনীতি বলে সমাজে দেশে কিছু ছিল না। সুতরাং একদিকে রাজনীতিবিদদেরকে সৎ হতে হবে, প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে হলো সুশাসন, আইনের শাসন, জবাবদিহিতা, এবং যদি কেউ অপরাধ করে, এই যে ডিও বিক্রি করা, জিও বিক্রি করা, গভর্নমেন্ট অর্ডার যেটা, এই কাগজটা বিক্রি করা হয়, এই জায়গাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং শুদ্ধাচার যদি আমার মধ্যে না থাকে, দেশপ্রেম যদি আমার মধ্যে না থাকে, তাহলে এই দুর্নীতি, এটা কিন্তু একটা বড় ধরনের দুর্নীতি। আমরা বড় দুর্নীতি, কোটি কোটি ডলারের কথা বলছি, টাকার কথা। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে শুদ্ধাচার এবং স্বচ্ছতা খুব বেশি জরুরি, আমরা আলোচনা করছিলাম। সুজন রংপুর সভাপতি ফখরুল বেঞ্জু আমার সাথে যুক্ত ছিল, এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে বরাদ্দ এবং সেটি কিভাবে লোপাট এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনা যায় এই বিষয়ে আলোচনা করছিলাম। তো সবকিছু মিলে ছিল আমার কাছে আজকে রংপুর থেকে আলোচনার বিষয়বস্তু। রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে ছিলেন একজন অতিথি। 8 মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর দিন কাটছে কুড়িগ্রামের প্রায় 300 কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের। বিষয়টি মানবিক হওয়ায় বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকত জানাচ্ছেন বিস্তারিত। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2000 সাল থেকে কুড়িগ্রামে শুরু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব ক্লিনিকে। বাড়ির পাশে চিকিৎসার এমন সুব্যবস্থায় চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দেখা দেয় স্বস্তি। চর এলাকায় কমিউনিটি ক্লিনিক হওয়ার পর থেকে আমরা আর ক্লিনিকের থেকে ওষুধ নিয়ে যে খাই। এখন যদি ক্লিনিক না থাকে আমরা বিরাট অসহায়। তবে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয়ায় 2024 সালের জুলাই থেকে বন্ধ বেতন ভাতা। বিগত 8 মাস থেকে আমাদের বেতন ভাতা বন্ধ। বেতন বন্ধ হওয়াতে আমার খুব করুণ অবস্থা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার। এ বিষয়ে বারংবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জেলার 9 উপজেলায় 296টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরাঞ্চলে রয়েছে 110টি। ক্লিনিকগুলোতে আগে 27 প্রকারের ওষুধ দেয়া হলেও এখন দেয়া হচ্ছে 22 প্রকারের। বাদশাহ সৈকত, সময় সংবাদ,
কুড়িগ্রাম। বিভাগীয় সময়ে আরও থাকছে, ছিদ্র হয়ে গেছে দিনাজপুরের দুটি রাবার ডাবের ব্যাগ, পানি প্রবাহ নেমেছে 1 মিটারের নিচে, সেচ সংকটে ব্যাহত বোরো চাষ, গভীর নলকূপের পানি ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ। গাইবান্ধায় আবর্জনার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে পলাশবাড়ির মহেশপুর এলাকায় রাস্তার পাশের আবর্জনার স্তূপে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নিহতের মুখ কাপড়ে বাঁধা অবস্থায় ছিল, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। খোলা আকাশের নিচে ধুলোবালিতে শুকানো হচ্ছে সেমাই। ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন হচ্ছে এই মুখরোচক খাবার। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নজরদারি নেই প্রশাসনের। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় উপজেলা প্রশাসন। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। সেখানে ধুলাবালির পাশাপাশি সেমাইয়ে ছুটোছুটি করছে পোকামাকড়। ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম সেমাই। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা এ খাবার পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। ভুলের কারণে হয়তো ডালডাগুলো ঢাকা রাখা হয়নি। ময়লাযুক্ত তেল দিয়ে কিন্তু সেমাইগুলো ভাজানো হচ্ছে, প্রশাসনে কিন্তু কোনো পদক্ষেপ নেই। তবে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় উপজেলা প্রশাসন। যদি আমাদের নজরে আসে তাহলে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জেলা ব্যবসায়ী সমিতির তথ্য মতে ঠাকুরগাঁও সদর উপজেলায় অন্তত 20টি সেমাই কারখানা রয়েছে। প্রতিটি কারখানা থেকে গড়ে দৈনিক 10 মনের বেশি বিভিন্ন ধরনের সেমাই উৎপাদন হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। আবহাওয়া অনুকূলে থাকায় নীলফামারীতে আলুর বাম্পার ফলন হয়েছে। দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। তবে হিমাগারে জায়গা না থাকায় অনেক কৃষককে ফিরতে হচ্ছে ফসল নিয়েই। হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। হিমাগারের সামনের সড়কে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি, এমনকি রাস্তার দুপাশের খালি জায়গায় ও হিমাগারের সামনে খোলা আকাশের নিচে শত শত বস্তা আলু নিয়ে অপেক্ষা করছেন কৃষক। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে নীলফামারীতে। নিজেদের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর হিমাগার কর্তৃপক্ষ গোডাউন পূর্ণ বলে ঘোষণা দিচ্ছে। ফলসারে মাইকিং করতেছে যে এখানে আলু নিবে না। প্রতিদিন আমরা নিতে পারি 7 থেকে 8 হাজার বস্তা, সেখানে 15 থেকে 16 হাজার বস্তা আসতেছে, কিন্তু এট এ টাইমে তো এগুলো নেওয়া সম্ভব না। এদিকে হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। হিমায়িত আলুর মডেল ঘর তৈরি করে দেয়া হচ্ছে। এক্ষেত্রে কৃষক দেখে আবার ওই রকম ঘর নিজের উদ্যোগে তৈরি করতে পারে। এখানে আলু 3-4 মাস সংরক্ষণ করা যায়। বালির মধ্যে তারা ঢেকে রাখতে পারে, তারপর লোকালি যে মাচা করে 1তলা 2তলা 3তলা মাচা করে তারা রাখতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে নীলফামারীতে এবার 23,156 হেক্টর জমিতে প্রায় 5,50,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার বেড়েছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ। চলতি মৌসুমে মৌমাছি না থাকায় ভালো ফলনের আশায় পরাগায়ন ঘটাচ্ছেন শ্রমিকরা। চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে 1 লাখ টাকা খরচ করে 3 থেকে 4 লাখ টাকার বীজ বিক্রির স্বপ্ন দেখছেন তারা। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। এ যেন ফসলি জমির বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা ফুলের গালিচা। কাছে গেলে চোখে পড়ে কদম ফুলের মতো হাজার হাজার পেঁয়াজ ফুল। গেল বছর এ জেলায় কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ লাভজনক হওয়ায় এবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন চাষি ও উদ্যোক্তারা। তবে মৌমাছির তেমন দেখা না মেলায় ভালো বীজের আশায় হাত দিয়ে পরাগায়ন ঘটাচ্ছেন তারা। মৌমাছির আগে তো ছিল, এখন তো নাই। পেঁয়াজকে হাত দিয়ে নার্সি পরাগায়ন ঘটাচ্ছি, বীজ পরাগায়ন ঘটাচ্ছি। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে এবার প্রতি বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষিদের খরচ পড়বে কম বেশি 1 লাখ টাকা। তারপরও বড় অঙ্কের লাভের আশা করছেন তারা। যদি ঠিকমতো প্রয়োগ করতে পারি তাহলে আমরা এখানে একরে মোটামুটি 750 কেজির চিন্তাধারা নিছি। সারের ঘাটতি ছিল, যেটা বাইরে
এর থেকে আমাদের সংগ্রহ করতে হয়েছে, তাতে উৎপাদন কষ্ট বেশি হয়েছে। পঞ্চগড়ে এবার 5 কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির আশা করছেন চাষিরা। তাদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। 80 থেকে 90 হাজার টাকা তার উৎপাদন খরচ হয় এবং এর বিপরীতে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা বীজ বিক্রি করে আয় করতে পারে। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় 21 হেক্টর জমিতে চাষ হয়েছে তাহিরিপুর ও ফরিদপুরি নামের 2 জাতের পেঁয়াজ বীজ। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বিভাগীয় সময় আরও থাকছে। হাড়ি ভাঙা আবের মুকুলে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। গাছ পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা কৃষি বিভাগে। ক্ষতিকর জেনেও গাইবান্ধায় তামাক আবাদ করছেন কৃষক। মাঠ পর্যায়ে এ চাষ বন্ধ করতে কৃষি বিভাগের তৎপরতা নেই বলে জানান এলাকাবাসী। আর কৃষকদের দাবি, তামাক কোম্পানিগুলোর প্রলোভনে বেশি লাভের আশায় তারা উৎপাদন বাড়িয়েছেন। তবে কৃষি বিভাগের দাবি, চাষ বন্ধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিপ্লব ইসলামের রিপোর্ট। অন্যান্য ফসলের সঙ্গে চাষাবাদ করা হচ্ছে তামাক। কেউ পরিচর্যা করছেন খেতে তামাক, কেউ পরিপক্ক পাতা তুলে শুকানোর কাজে ব্যস্ত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় তামাক চাষ হচ্ছে। রবি মৌসুমে বেড়েছে এ পাতার উৎপাদন। কৃষক বলছেন, ক্ষতিকারক জেনেও অন্য ফসলের চেয়ে বেশি লাভ হওয়ায় তামাক চাষ করছেন তারা। আর মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কোনো কর্মকর্তা এ বিষয়ে তদারকি করে না বলে জানান এলাকাবাসী। সব আবাদের সাথে আমরা তামাকের আবাদের উন্নতি বেশি পাইছি, এই জন্য আমরা তামাকের আবাদ করি। প্রতি একরে প্রায় 2.5 লক্ষ টাকার মতো পাওয়া যায়, মানে একবার চাষ করে। তামাকের কোনো উপকার নেই, খালি ক্ষতি। কিন্তু টাকা বেশি, এর সত্ত্বে মানুষ তামাবাদ করতেছে। এই হাতে ভাত খাওয়া যায় না, যত সাবান মাখেন আর যত কিছু দিয়ে মাখেন, দুর্গন্ধটা যায় না বাবা। টাকা পাওয়া ছাড়া এটা তো আর কোনো উপকারিতা আসলে খুঁজে পাওয়া যায় না। তো এই বিষয়টাকে অবশ্যই সরকারের পক্ষ থেকে জোর পদক্ষেপ নেওয়া দরকার, এটাকে নিরুৎসাহিত করা। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকদের তামাক চাষ থেকে ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তামাকের জমিতে যারা সার প্রয়োগ করেন, তামাক হারভেস্ট করার পরে এই পাতাগুলো নিয়ে শিশুরা যারা কাজ করে, সকলে শারীরিকভাবে অসুস্থ হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি করছে। এই কারণেই আমরা তামাক চাষে কৃষকদেরকে নিরুৎসাহিত করছি। কৃষি বিভাগের হিসেবে গাইবান্ধায় 26 হেক্টর জমিতে তামাক চাষ হলেও মাঠ পর্যায়ে তা কয়েক গুণ বলে জানান এলাকাবাসী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের 2টি রাবার ড্যামের ব্যাগ ছিদ্র হয়ে গেছে। এ কারণে 1 মিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে কাঁকড়া ও আত্রাই নদীতে। এতে সেচ সংকটে জেলার প্রায় 2,500 হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে কৃষকদের। ত্রুটি ঠিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায় এলজিইডি। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মসজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শুষ্ক মৌসুমে দিনাজপুরে সেচ নিশ্চিতের জন্য 2001 সালে কাঁকড়া নদীতে সাঁইতারা রাবার ড্যাম এবং 2013 সালে আত্রাই নদীতে মোহনপুর রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষি মৌসুমে ড্যাম এলাকায় যেখানে 4 থেকে 5 মিটার পানি ধরে রাখার কথা, সেখানে ড্যামের ব্যাগ ছিদ্র হওয়ায় 1 মিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে। এতে সেচ সংকটে জেলার প্রায় 2,500 হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে। একটা নাটের গোড় ছিঁড়ে গেছে আর একটা রাবারটা 2 জায়গায় ফুটা হওয়ার কারণে এইবার নদীতে এরকম মাছ হচ্ছে না। ফুল পানি তাহলে মোটর পানি উঠে, কিন্তু পানি আনলে শুকিয়ে যায়, পানি কম উঠছে। নদীতে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। তবে উৎপাদন অব্যাহত রাখতে নলকূপের পানি দিয়েই সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মেশিন দিয়ে আপাতত পানিটা দিয়ে রাখেন যাতে আমাদের ধান আবাদে কোনো ব্যাঘাত না ঘটে। রাবার ড্যামের ত্রুটি ঠিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায় এলজিইডি। আশা করছি এই মৌসুমেই আমরা রাবার ব্যাগগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। দিনাজপুরের 2টি রাবার ড্যাম থেকে পানি নিতে বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আত্রাই, কাঁকড়া ও চিরি নদীর উভয় পাশে 53টি এলএলপি, 14টি শ্যালোচালিত সেচ যন্ত্র ও 21টি বৈদ্যুতিক মোটর বসিয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। হাড়িভাঙা আমের মুকুলে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। ইতোমধ্যে এই আম ঘোষিত হয়েছে জিআই পণ্য হিসেবে। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙা আম বিশ্বময় ছড়িয়ে পড়ায় আনন্দিত এখানকার মানুষ। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় হাড়িভাঙা আমের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট।
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকার আমবাগান মালিক লুৎফুর রহমান 1 বিঘা জমি লিজ নিয়ে হাড়িভাঙা আমের বাগান করেছেন। পর্যাপ্ত আমের মুকুল আশায় বাম্পার ফলনের আশা তার। আম তো এবার ভালো মৌলেছি, এবার তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো। লুৎফুর রহমানের মতো হাজারো মালিকের এখন ব্যস্ততা বাগানে বাগানে। তারা বলছেন এবারে রোগবালাই কম এবং মুকুলও এসেছে বেশি, ফলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা তাদের। বেশি পরিচর্যা করছে যেন বেশি মৌল আইসে, মৌল আসার কারণে মুকুল আইলে মনে করো আমার আমটা বেশি পাবো, আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। ওষুধপাতি স্প্রে করছি, আল্লাহর মতো মোটামুটি টাকা পাওয়া যাবে। কৃষি অধিদপ্তর বলছে ফলন ঠিক রাখতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। ফ্রুট সেটিংটা ভালো হয়েছে এবং আমের ফলন, এই বিশেষ করে হাড়িভাঙ্গা আমের ফলন গত বছরের চেয়ে এবছর বেশি হবে আশা করা যাচ্ছে। রংপুর অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে হাড়িভাঙ্গা আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 38,000 মেট্রিক টন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়। গত সপ্তাহে এ বিষয়ে নীলফামারীর বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা হয়। অংশীজনদের মতামত নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে চীনা কোম্পানি পাওয়ার চায়না। 10 মার্চ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হয় চিকিৎসাধীন 2.5 মাস বয়সী শিশু সায়ান। পরে সদর থানায় তার বাবা অপহরণ মামলা করলে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও র্যাব। 12 মার্চ দুপুরে গাজীপুরের শ্রীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা হয় 4 জনকে। 13 মার্চ রাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অবকাঠামো সংস্কারে সরকারি বরাদ্দে ব্যাপক অনিয়ম, রংপুরে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাবী কারণ বলছেন গবেষকরা। 8 মাস ধরে বন্ধ বেতন ভাতা কুড়িগ্রামে প্রায় 300 স্বাস্থ্যকর্মীর মানবেতর জীবন। প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয় কারণ কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান। এবং ঈদ ঘিরে ঠাকুরগাঁওয়ে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, শুকানো হচ্ছে খোলা আকাশের নিচে ধুলোবাড়িতে। নেই নজরদারি, নিয়মিত অভিযানের দাবি প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।